শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এই মাসে আমরা হারিয়েছিলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং এই মাসেই আমরা হারিয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। বাংলার এই দুই বীর সন্তানকে উৎসর্গ করে আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন। উচ্চারক আবৃত্তিকুঞ্জ আয়োজিত নিয়মিত অনলাইন আয়োজন অন্তপুর নিকট দূরের আজকে ১১তম পর্ব। এই পর্বে আমরা যাদের পেয়ে ঋদ্ধ হয়েছি তারা হলেন অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সংগঠক, গুণী লেখক এবং উচ্চারক আবৃত্তিকুঞ্জের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য ক্ষণরঞ্জন রায়। আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। ভালো থাকেন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অতিথি আবৃত্তি শিল্পী, প্রহর সাংস্কৃতিক অঙ্গন চট্টগ্রামের বর্ষা চৌধুরী। ধন্যবাদ। ভালো আছেন দিদি? ভালো আছি, আপনি কেমন আছেন? এবারে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম তথা বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী এবং পরিচিত মুখ বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের প্রণব চৌধুরী। নমস্কার দাদা। এই পর্যায়ে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছে উচ্চারক শিল্পী স্বস্তিকা দাশগুপ্তা। ধন্যবাদ। আমাদের সাথে সর্বশেষ যে জন এবং সর্বকনিষ্ঠ আজকের অনুষ্ঠানের সর্বকনিষ্ঠ সদস্য উচ্চারক শিল্পী নাজিফা তাজনুর। সবাইকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ প্রায় 5 মাস করোনাকালীন পরিস্থিতির প্রকোপে স্বচ্ছন্দ সাধারণ জীবনযাপন ব্যাহত হচ্ছে সমাজের প্রতিটি মানুষের। তাও জীবিকার তাগিদে জীবনযুদ্ধে জয়ী হওয়ার প্রচেষ্টায় গৃহবন্দী জীবন থেকে বেরিয়েছেন অনেকে। এই জীবনযুদ্ধে টিকে থাকার প্রয়োজনে মানসিক প্রশান্তি একটি গুরুত্বপূর্ণ দিক। শিল্পকর্ম এবং সাহিত্য চর্চা এই মানসিক প্রশান্তি বাড়িয়ে দিতে পারে সহজভাবে। আমাদের এই প্রচেষ্টাতেই আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আজকে উচ্চারক আবৃত্তি কুঞ্জের অনলাইন আয়োজনের নিয়মিত পর্বে আজ চলছে 11তম পর্ব। আমরা আজকের এই অনুষ্ঠানে প্রথমেই শুরু করতে চাই আবৃত্তি দিয়ে এবং প্রথমেই চলে যেতে চাই আমাদের অতিথি আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরীর কাছে। শুভ বিকেল। হ্যাঁ, ভালো আছি নিপা। কেমন চলছে করোনাকালীন পরিস্থিতি? পরিস্থিতি তো আসলে ভালো চলছে না, একটা স্থবিরতা সব দিকেই। দেশের অর্থনৈতিক একটা ধস ইতিমধ্যেই নেমেছে। হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কাজকর্ম কমে গেছে। সব মিলে আসলে আমরা সংগ্রাম করে যাচ্ছি বলতে গেলে যে করোনাকালীন এই সময়টা থেকে উঠে আসার জন্য। অবশ্যই দাদা, আমরা সবাই মিলে সেই চেষ্টাই করে যাচ্ছি এবং একটু মানসিক প্রশান্তি প্রত্যেকের জীবনে একটু দরকার। তার জন্য আজকে আমরা প্রথমে আপনার আবৃত্তি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। প্রথমে কি শুনতে পাবো আপনার কাছ থেকে? প্রথমেই গতকাল আমাদের সাম্যের কবি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ছিল। তাকে স্মরণ করেই তার একটি কবিতা প্রথমে আবৃত্তি করছি এবং কবিতাটি হচ্ছে আমাদের সকলের
পরিচিত কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা, তাও ডাইনি তুমি, ফটকা পেটু, খাও একা পাও যেথায় যেটু, বাতাবি লেবু সকলগুলো একলাই খেলে ডুবিয়ে নিলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে উটুস পাটুস চাও, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও। কাঠবেড়ালি, বাদ্রিমুখী, মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে, যা তুই ওচা, তাই তো তোর নাকটি বোঁচা, হুতমো চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হেই ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস 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 ইস, খেও না মস্ত পানা, ওই যে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোড়দি হবে, বৌদি হবে, রাঙা দিদি, হুম, তবে একটা পেয়ারা দাও না, হুম। এ রাম, তুমি নেংটা পুটু, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ওমা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি মরো, তুমি কচু খাও। নিপা, ধন্যবাদ দাদা। যেন একদম আমাদের ছোটবেলায় ফিরে গেছি। খুব ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। আমরা আবার আপনার কাছে ফিরে আসব। এই পর্যায়ে আমরা আবৃত্তি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উচ্চারক শিল্পী নাজিফা তাজনুর। নাজিফা তাজনুর ছোট হলেও সর্বকনিষ্ঠ সদস্য আজকের আয়োজনে, তারপরেও তার অর্জনের ঝুলি কিন্তু অনেক বড়। নাজিফা, কেমন আছো? ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। লেখাপড়া কেমন চলছে? সাথে করোনাকালীন পরিস্থিতি তুমি কিভাবে সময় কাটাচ্ছ? লেখাপড়া তেমন ভালো চলছে না, স্কুল সবকিছু বন্ধ, অনলাইন ক্লাস চলছে, পরীক্ষা চলছে, এভাবেই সময় কাটাচ্ছি। এই তো। বাহ, খুব ভালো। এবার তাহলে আমরা আবৃত্তিতে যাই। তুমি প্রথমে কি আবৃত্তি শোনাচ্ছ আজকে আমাদের? গতকালকে যেহেতু আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী গেল, তো তারই একটি কবিতা করে শোনাবো, মানুষ। ঠিক আছে, শুনি। আবৃত্তি করছি, মানুষ। গাছের সামনে কান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের ন্যায়। পূজারে দুয়ার হলো, কুঠারে ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, সকল দেখিয়া আকুল পূজারি করিল ভজনালয়, দেবতার মনে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, কোথায় কণ্ঠহীন, ডাকিল পান্থ, দ্বার হলো বাবা, খাইনি গো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, কুঠারি ফিরিয়া চলে, দিনের রাত্রি পথ জুড়ে তার কোথার মানিক জলে। কুঠারি ফুকারি কয়, ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সিংহে আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় গেল মুসাফির, গায়ে আচারের জেল, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা,
ভুখা আছো, মর গো খাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা? ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেয়। গোস্ত রুটি দিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, ৮০টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু। আমার কোথা রঙ্গ তাহলে বন্ধ করেনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কবাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি সাবলে চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা? কোরআন বেদ বাইবেল চুঙ্গিছে মরি মরি। ও মুখ হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে। বুঝেছে গ্রন্থ, ভণ্ডের দল, মূর্খরা সব শুনো। মানুষ শুনেছে গ্রন্থ, গ্রন্থ আনিনি মানুষ কোনো। মানুষ শুনেছে গ্রন্থ, গ্রন্থ আনিনি মানুষ কোনো। আসলে আমরা সবাই সবসময় চাই প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে কাজী নজরুল ইসলামের মতো ভাবতে চাই, সবাই আমরা একসঙ্গে থাকবো, একভাবে বাঁচবো। আচ্ছা নাজিফা, তোমার কাছে আমরা আবারও আসবো। এই পর্যায়ে আমরা আবৃত্তি শুনতে চাইব আমাদের অতিথি আবৃত্তি শিল্পী প্রহর সাংস্কৃতিক অঙ্গন চট্টগ্রামের বর্ষা চৌধুরীর কাছ থেকে। বর্ষা চৌধুরী দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত। দিদি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। করোনাকালীন পরিস্থিতিতে কিভাবে দিন কাটাচ্ছেন? দিন আসলে বাসায় কাটাচ্ছি, আবৃত্তির সাথে কাটাচ্ছি। ভালো থাকার চেষ্টা করছি সার্বিকভাবে, যতটুকু ভালো থাকা যায় আসলে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, যেভাবে ভালো থাকা যায় আর কি। আমরা আপনার আবৃত্তি শুনে আরো কিছুটা ভালো থাকতে চাই। প্রথমে কি আবৃত্তি শুনছি আপনার কাছ থেকে? গতকাল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস গিয়েছে, আমরা জানি। তো আমাদের জাতীয় কবিকে স্মরণ করে আমি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটি আবৃত্তি করছি। বাহ, শুনি তবে। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতে বিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। ধন্যবাদ। খুব ভালো লাগলো বাংলাদেশকে এভাবে করে, আসলে খুব ভালো, মানে এতভাবে লিখে গেছেন, ওনাকে ওনার লেখাগুলো শুনতেই মনে হয় যেন মনে বাংলাদেশ নিয়ে একটা প্রেম জাগ্রত হচ্ছে। ধন্যবাদ দিদি, আপনার কাছে আবার আসবো আমরা। এই পর্যায়ে আমরা যুক্ত হতে চাই উচ্চারক শিল্পী স্বস্তিকা দাশগুপ্তার কাছে।
স্বস্তিকা, শুনতে হ্যাঁ পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছো? কেমন চলছে দিন? ভালো আছি। হ্যাঁ, দিনকাল তো খুবই বোরিং চলছে, কিন্তু এই সময়টাকে যত ভালো করে পারা যায় তত ভালো করে কাজে লাগানোর চেষ্টা করছি। পড়াশোনার পাশাপাশি গান আবৃত্তি এসব চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমরা যত এগুলোতে যুক্ত থাকতে পারবো তত আমাদের মানসিক প্রশান্তি বাড়বে, আমরা সেটা মনে করি। তাই জন্য আজকে আমাদের এই আয়োজন। হ্যাঁ, এখন কি শুনছি তোমার কাছ থেকে? আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে, শুনি তবে। ঠিক আছে, আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ বাড়িতে ছোট ক্ষেত আমি একলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ধীরাও তরি কুলেতে এসে। যে যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারই সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। শ্রাবণ গগন ঘিরে চারিদিক ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ধন্যবাদ। স্বস্তিকা, ভালো লাগলো শুনে। আমরা আবার আসবো তোমার কাছে। এই পর্যায়ে আমরা আমাদের আজকের এই আয়োজনে যাকে পেয়ে ঋদ্ধ হয়েছি সেই আমাদের আলোচক ঘনরঞ্জন রায়, তাকে আমরা যুক্ত করছি। দাদা কেমন আছেন? এই তো চলছে, খুব শতভাগ ভালো এই কথা বলা যাবে না। সমাজ ভালো নেই করোনাকালীন এই সময়ে, কার কখন কি হয়, পরিস্থিতি কি হয়। ইতিমধ্যে আমাদের এই বয়সের আমাদের বন্ধু বান্ধবকে হারিয়েছি এই করোনাতে। তাদের আত্মার প্রতি আজকে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা শ্রদ্ধা নিবেদন করি যারা এই করোনাকালীন পরিস্থিতিতে মৃত্যুবরণ করেছেন। দাদা, এছাড়াও আপনার কিভাবে চলছে দিনকাল? সেই সাথে এই আগস্ট মাস তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
প্রয়াণ দিবস ছিল গতকালই, সেই সাথে 15ই আগস্ট গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তার প্রয়াণ দিবস ছিল বলতে পারি। হত্যাযজ্ঞটা আসলে আমাদের জন্য অবশ্যই আমরা ভাবিনি যে এরকম হবে। আপনার কি মতামত? এটা তো বেদনার দিন, ভারাক্রান্ত হওয়ার দিন, আক্ষেপের দিন। 15ই আগস্ট পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়ের দিন। মাত্র 55 বছর বয়সে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। আমরা জানি, অনেকেই জানি, কিছু কিছু কথা আছে বারবার বলতে হয়, কিছু কিছু কথা আছে বারবার উচ্চারণ করতে হয়। যেমন বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়। এখন অনেকে বললে মনে হতে পারে যে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এটা মুখের কথা, আমরা মুখস্থ কথা বলছি। আসলে কিন্তু তা নয়। ওটা কিন্তু বিবিসির জরিপে সারা পৃথিবীর বাঙালিদের মধ্যে জরিপ করে ওটা শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং বাঙালি কিন্তু এই বাংলাদেশ ভূখণ্ড কিন্তু হাজার বছর যাবৎ, 3000 বছর, 5000 বছর যাবৎ পরাধীনতার গ্লানি বহন করছিল। স্বাধীন ছিল না বাঙালি জাতি, কখনোই স্বাধীন ছিল না। এই একমাত্র বঙ্গবন্ধু স্বাধীন বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। অথচ আমাদের অল্প কয়েক কুলাঙ্গারের জন্য, তাদের বিদ্রোহের জন্য আমরা এমন এক বিখ্যাত মানুষকে, আমাদের দরদি মানুষকে, আমাদের প্রাণের মানুষকে, আমাদের জাতির পিতাকে আমরা হারিয়েছি। আমি এই 15ই আগস্টের বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সকলের যারা নিহত হয়েছিল তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আরেকটি কথা বলি এখানে, যেহেতু আজকে আবৃত্তি সংশ্লিষ্ট, সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয়, যে বঙ্গবন্ধুকে নিয়ে এই পর্যন্ত যত গান, কবিতা রচিত হয়েছে, উপন্যাস হয়েছে, নাটক হচ্ছে, শিল্পের সব মাধ্যম হয়েছে, পৃথিবীরই কোনো ব্যক্তির জন্য কিন্তু এই ঘটনা ঘটেনি। এখানে কিন্তু আমরা একটা গর্বেরও বিষয়, আমি গর্ব করতে পারি যে একমাত্র ব্যক্তি, আমাদের বাঙালি ব্যক্তি, আমাদের জাতির পিতা, ওনাকে নিয়ে এত বেশি গান, কবিতা রচিত হয়েছে, এত বেশি আবৃত্তি হয়েছে। আজকেও যে আমরা এখানে শুরু করতে, মিতু কিন্তু চমৎকার ভাবে বঙ্গবন্ধুর স্মৃতি উদ্দেশ্য করেই কিন্তু শুরু করেছে। তাহলে কি হচ্ছে, সারা পৃথিবীর বাঙালি আগস্ট মাস আসলেই, শুধু আগস্ট মাস নয় অন্যান্য মাসেও করে, কিন্তু আগস্ট মাসটা একটু বেশি হিসেবে করা হয়। আর আরেকটি কথা যে বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে গতকালকেই গেল আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, আমাদের চেতনার কবি, আমাদের মানে রণরঙ্গন, যে আমাদের মনের শরীরের ভিতরে যে আন্দোলন তৈরি করে দেয়, উদ্দীপ্ত করে দেয়, সেই লেখনীর যে কবি, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, এই জাতীয় কবিও কিন্তু মূল্যায়ন করেছিল বঙ্গবন্ধু। জাতীয় কবি কিন্তু আমাদের 71-এর যুদ্ধের সময় কিন্তু উনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, পশ্চিমবঙ্গেই ছিলেন, এবং আমাদের জাতির পিতা বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে। আমরা এই বিদ্রোহী কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। অবশ্যই দাদা, আমরা সব সময় এই দুই বীর সন্তানকে, বিশেষ করে আগস্ট মাস ছাড়াও আমরা সব সময় স্মরণ করি। তারপরেও এই মাসটি আমাদের জন্য একটি বিশেষ মাস, কারণ এই সময়টা আমরা আসলে এত ভাবে উদযাপন করা হয়। প্রতিটি সাংস্কৃতিক অঙ্গন বলা যায়, রাজনৈতিক অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, সব দিকে, শিক্ষা প্রতিষ্ঠান, শুধুমাত্র এই বছর এই করোনাকালীন পরিস্থিতির কারণে এই সমস্যাটা তৈরি হলো, তারপরেও কিন্তু থেমে নেই, অনলাইন কার্যক্রম চলছে। তো দাদা, আপনার কি মনে হয় যে সাংস্কৃতিক অঙ্গনে উনাকে নিয়ে আলোচনা হচ্ছে, কাজী নজরুলকে নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো বর্তমানে মানুষ প্রশান্তি পাচ্ছে না মানসিক ভাবে, এটি মানসিক দিক থেকে কতটুকু প্রভাব ফেলছে বলে আপনার মনে হয়? চমৎকার বলছো, প্রভাব পড়ছে। আর একটু আগে বলছো যে সংস্কৃতি অঙ্গন স্থবির হয়ে আছে, আমি বলবো না। এই যে আজকে আলোচনা করছি আমরা যুক্ত হচ্ছি, ফেসবুকে লাইভ যাচ্ছে, পত্র পত্রিকায় যাচ্ছে, এবং এটা কিন্তু একটা সুযোগও আসছে। এই করোনাকালীন সময়ের জন্য একটা সুযোগ আসছে। কেমন সুযোগ? এখন দেখো, আমি পাঞ্জাবি পড়ছি, আমার নিচের অংশতে কি আছে এটা কিন্তু কেউ জানে, লুঙ্গি হোক আর অন্য কিছু হোক, তাই না? তাইলে এই, এবং আমি ঘরে বসেই কিন্তু এই 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে চলে আসে, পাঞ্জাবিটা একটা পড়তেই হতো, হয়তো না হয় আমি গেঞ্জি পড়তে পারতাম।
এবং আমি এখন আমার পড়ার টেবিলে আছি, এই সময়ে পড়ার টেবিলেই থাকতাম, এই পড়ার টেবিলে থেকেই কিন্তু আমি যুক্ত হয়ে যেতে পারছি। এবং আমরা অনেকের এই যে এখন প্রণব দা আবৃত্তি করেছে, স্বস্তিকা করেছে, নাজিফা করেছে, বর্ষা করেছে, এই এত সুন্দর আবৃত্তি আমি শুনতে পাচ্ছি কি ঘরে বসে। এটা কিন্তু করোনা, আমি মনে হচ্ছে এই করোনার, এই কোভিড-19 এই পরিস্থিতির আমরা এটা সুফল আমরা ভোগ করছি। নতুবা কি হতে পারতো, এই যে মিতু তার ঘরের ভিতরে বসে এই প্রোগ্রামটা করে ফেলছে, আয়োজন করে ফেলছে, নতুবা আমাদেরকে কি তৈরি হয়ে রেডি হয়ে আবার একটা মঞ্চেতে যেতে হতো, তবে অনেক বেশি মানুষের সাথে বন্ধুত্ব হতে পারতো। এখন সবকিছুরই কিন্তু একটু সুযোগও আছে, আবার কি একটু বিরোধিতা করার সুযোগ আছে, ইতিবাচক এবং দুটো নেতিবাচক দিকে আছে। নেতিবাচক দিক আছে। এটা হচ্ছে ইতিবাচক দিক। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হচ্ছে, অভ্যাস আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। যে এই এতদিন হতো আমরা, আমাদের যে অভ্যাস ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, চলন বলন ছিল, এখন কিন্তু আমাদের চলন বলন, চারিত্রিক বৈশিষ্ট্য, সব পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা আমাদের অবস্থান, আমার মনে হয় আমাদেরকে বদলানোর জন্যই তো পৃথিবী কিন্তু প্রতিনিয়ত, সমাজ প্রতিনিয়ত, এবং আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত বদলে যাচ্ছে। কিন্তু আমরা এই যে বুড়ো হয়ে গেছি, চুল টুল পড়ে গেছে, 5 বছর আগে তো ওরকম ছিলাম না, 10 বছর আগে তো ওইরকম ছিলাম না, তাই না? তাইলে আমরা পরিবর্তন হচ্ছে, আমাদের ব্যক্তি জীবন পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, আমাদের এই যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের রীতিনীতিও কিন্তু বদলে যাচ্ছে। আমার মনে হয় এটা, এই পরিস্থিতিতে আমরা এই যে চমৎকার আয়োজন করছে মিতুর, এই চমৎকার উপস্থাপনা আমরা উপভোগ করছি, এতক্ষণ এত সুন্দর সুন্দর যে কবিতা শুনতে পাচ্ছি মনোযোগ দিয়ে। আমি বলি যে অনুষ্ঠানে গেলেও কিন্তু কি হয়, একজন সুন্দর কবিতা পড়ছে আর আমরা দর্শকরা অন্ধকারের মধ্যে থাকি, যে পড়ছে তাকে লাইট দেয়া হয়, তাকে লাইটিং দেওয়া হচ্ছে, আমরা দর্শকরা অন্ধকারের মধ্যে আশেপাশে কিন্তু ফিস ফিস করে কথা বলি। এই সুযোগটা কিন্তু এখন নাই, আমি একা এখন এই রুমে, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে, খুব গভীর মনোযোগ দিয়ে আমাকে শুনতে হচ্ছে এবং শুনেছি। এবং লেখনির যে ধারা, এই যে রবীন্দ্রনাথের কবিতা হোক আর নজরুলের, সবাই প্রায় নজরুলের কবিতা পড়েছে, এই চমৎকার চমৎকার বহুল পঠিত এই কবিতাগুলো আমাদেরকে আবার নতুন করে জাগ্রত করার সুযোগ করে দিয়েছে। এই জন্য উচ্চারককে আমি ধন্যবাদ জানাই, এবং মিতু সহ যারা আজকে অংশগ্রহণ করেছে তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ দাদা, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে আমরা যা করছি অবশ্যই ভালো করছি, এবং আমরা চাই সাংস্কৃতিক অঙ্গন সহ আবৃত্তি অঙ্গন সব দিকে সবাই এভাবে করে একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকুক সবসময়। দাদা, আপনার কাছে আমরা হয়তো আবার আসবো। এবারে আমরা আরেকটা আবৃত্তি শুনতে চাই। এবারে আমরা আবার ফিরে যেতে চাই প্রণবদার কাছে। হ্যাঁ নিপা, আমি উচ্চারক আবৃত্তি কুঞ্জকে ধন্যবাদ জানাই এই অন্তপুর নিকট দূর এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। এখানে আজকে আমরা পেয়েছি ক্ষণরঞ্জন দাকে। ক্ষণদা আছেন আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, এবং তিনি আমার বন্ধুর বড় ভাইও। তো যাই হোক, আমি এখন ছোট ছোট দুটো কবিতা পড়তে চাই। প্রথমে নজরুল ইসলামের কবিতা পড়েছিলাম। বিশ্বের অন্যতম সাম্যবাদী কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। নজরুল বলছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এরপরে এসে কবি শামসুর রহমান বলছেন, আমি মানব সন্তান, তার পান্থজন কবিতায়। পান্থজন কবিতায় কবি বলছেন, বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে, বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে,
আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান, চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ইমান করেছে আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। শামসুর রহমানের পরে আমি যাচ্ছি কবি রিমঝিম আহমেদের কাছে। কবি রিমঝিম আহমেদের একটি কবিতা বিচূর্ণতার গান। রিমঝিম এই সময়ে অত্যন্ত গুণী কবি। রিমঝিম বলছে, মানুষ যাবে মানুষ থেকে দূরে, মানুষ যাবে মানুষ থেকে দূরে, এটাই তবে নিয়ম বলে মানি। মেরুন রঙে বিষাদ লেগে আছে, আদরগুলো নিয়ত আসমানে। ধরো তোমার গানের বাণী ভুল, ধরো তোমার গানের বাণী ভুল, সুরের কাছে জটলা করে মন। হঠাৎ করে সাঁকোর পাড়ে থেমে শুকনো নদে বৃথা সন্তরণ। মানুষগুলো মানুষ মেনে নিয়ে এড়িয়ে যায় স্বপ্নে দেখা গলি, আঁচলে তার দুপুর গলে পড়ে, অনভ্যাসে ভেসেছে অঞ্জলি। আমার খাতা, আমার খাতা গধূম ধোয়া রোদে আঁকড়ে ধরে ঝরা পাতার শিরা। পেতেছি কান নিজের প্রাণে নিজে, পেতেছি কান নিজের প্রাণে নিজে, তুলসী বনে বেজেছে মন্দির। নিপা, ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো। আপনার কবিতা যতই শুনি মনে হয় আরো শুনি। আমরা সময় থাকলে আপনার কাছে অবশ্যই আবারও আসবো। এই পর্যায়ে আমরা যেতে চাই আমাদের উচ্চারক শিল্পী নাজিফা তাজনুরের কাছে। নাজিফা, তোমার মাইক্রোফোনটা আনমিউট করো। শুনছি। ঠিক আছে, হ্যাঁ, এবারে কি শোনাচ্ছ আমাদের? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা, উলঙ্গ রাজা। শুনি। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরায়ণ খোঁজে, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চ, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবকই ছিল না, একটি শিশু ছিল, সত্যবাদী, সরল, সাহসী শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি তীরের ভেতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপনে গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো নির্জন নদীর ধারে কিংবা প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়া। সে এসে হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? ধন্যবাদ। নাজিফা,
খুব ভালো লাগলো। আসলে আমরা আমাদের সবসময় সত্য কথা বলার এবং সত্য কথা স্পষ্টভাবে সবার সামনে বলার বোধ এবং শক্তি দুটোই থাকা উচিত। খুব সুন্দর করে লিখে গেছেন আসলে। এবারে যাই দিদি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি শুনছি আমরা? এবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি করছি। শুনি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল করে ঝরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। দীপা দিকে আছেন? আসলে খুব ভালো লাগছে আপনার কণ্ঠে শুনতে বারবার। আসলে আমাদের নেট প্রবলেমের জন্য, সমস্যার জন্য নানা রকম সমস্যার সম্মুখীন আমরা নিয়মিতই হচ্ছি অনলাইন আয়োজনে। এটি একটি নেতিবাচক দিক, বা এটিকে আমরা ইতিবাচক ভাবলে ইতিবাচক। তবুও আমরা সেই প্রতিবন্ধকতাকে পার করে কাজ করে যাচ্ছি। অবশ্যই আমরা সেটিকে আরো চালিয়ে যাব এবং আপনার মতো শিল্পীদেরকে আমরা আমাদের সাথে সবসময় আরো পেতে চাইবো। উচ্চারণকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরাও ঋদ্ধ হয়েছি আপনাদের পেয়ে আজকে। ধন্যবাদ দিদি। এবারে আমরা যাব আমাদের উচ্চারক সদস্য স্বস্তিকা দাশগুপ্তার কাছে। স্বস্তিকা, স্বস্তিকা শুনতে পাচ্ছ? হয়তো স্বস্তিকার কোনো সমস্যা হচ্ছে, যেহেতু আমি আরেকটি কবিতা পড়ব। অবশ্যই আমরা যদি শুনতে পাই তবে আমাদেরই ভালো লাগবে। আমরা শুনি, তবে কি শুনছি? সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। বাহ, একটি জনপ্রিয় কবিতা এবং খুব পছন্দের কবিতা সবারই। শুনি তবে। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান শুনে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, সে বষ্টুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব।
সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে থেকে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারায় মধ্য সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে ওরা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ওরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। খুব ভালো লাগলো দিদি, খুবই জনপ্রিয় একটি কবিতা। তারপরেও একদম আপনার কণ্ঠে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। খুবই ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনকে এভাবে ঋদ্ধ করার জন্য। এবারে আমরা যুক্ত হতে চাইবো উচ্চারক শিল্পী স্বস্তিকা দাশগুপ্তার সাথে। স্বস্তিকা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবারে আমরা কি শুনছি তোমার কাছ থেকে? এবারে আমরা কবি নির্মলেন্দু গুণের টেলিফোনে প্রস্তাব শুনবো। ঠিক আছে, শুনি। আমি জানি আমাদের কথার ভেতরে এমন কিছুই নেই অনর্থ করলেও যার সাহায্যে পরস্পরের প্রতি আমাদের দুর্বলতা প্রমাণ করা সম্ভব। আমি তো তোমার মতোই অসম্পর্কিত জ্ঞানে এতদিন উপস্থাপন করেছি আমাকে। তুমি যখন টেলিফোন হয়ে প্রবেশ করেছো আমার কর্ণে, আমার অপেক্ষা কাতর হৃৎপিণ্ডের সামান্য কম্পনও তোমাকে আমি বুঝতে দিইনি। দুর্বলতা ধরা পড়ে যায় পাছে, তুমিও নিষ্ঠুর কম নও, তুমিও বুঝতে দাও না কিছু। জানি আমার কাছেই তুমি শিখেছিলে এই লুকোচুরি করা খেলা। কিন্তু এখন যখন ক্রমশ ফুরিয়ে আসছে আমাদের বেলা, তখন ভেতরের চঞ্চলতাকে আমি আর কতটা লুকাবো? অস্ত যাবার আগে প্রবল সূর্য চুম্বন করে পর্বত শিখর। আর আমরা তো দুর্বল মানুষ, মিলনে বিশ্বাসী নরনারী। তাহলে কার ভয়ে, কি প্রয়োজনে আমরা স্পর্শ মাত্র ভিতরে লুকাই আমাদের পল্লবিত বাসনার সুর? তার চেয়ে চলো এক কাজ করি, তুমি কান পেতে শোনো, তুমি শুধু শোনো, আর আমি বলি, শুধু বলি ভালোবাসি। ধন্যবাদ। ধন্যবাদ স্বস্তিকা, ভালো লাগলো শুনে তোমাকে। এবারে আমরা আবারও যুক্ত হতে চাইবো অতিথি আলোচক ক্ষণরঞ্জন রায়ের সাথে। ভালো লাগছিল, উপভোগ করছি, খুব গভীর মনোযোগ দিয়ে উপভোগ করছিলাম। ধন্যবাদ দাদা, আপনাদেরকে পেয়েও আসলে আপনাদেরকে শোনাতে পারছি, এটি আমাদের জন্য একটি বড় অর্জন। দাদা, কেমন লাগলো পুরো এতক্ষণ পর্যন্ত যারা আবৃত্তি করলেন তারা কেমন করেছেন, আপনার কেমন লাগলো, এবং এভাবে করে কিভাবে চললে আসলে এই পরিস্থিতি থেকে আমরা
একটু ভালোভাবে দিন কাটাতে পারি বলে আপনি মনে করেন? যতটুকু জানি আপনি রোটারি ক্লাবের একজন সম্মানিত সদস্য ছিলেন, এবং সে বিষয়ে আমাদের সাথে যদি কিছু বলতেন। ধন্যবাদ। প্রথম বলি যে আবৃত্তি আমি খুব আন্তরিক ভাবে শুনেছি। আবৃত্তিকে আমি পছন্দ করি, এবং আমার বেশ প্রিয় কয়েকটি কবিতা এখানে পড়া হয়েছে। কবিতাই হচ্ছে, আবৃত্তি হচ্ছে একটি মাধ্যম যেখানে কিচ্ছু লাগলো না, যন্ত্র সঙ্গীত, মিউজিক, সাউন্ড কিচ্ছু লাগলো না, নিজে নিজে পড়লো, নিজে নিজেই পড়লো, নিজের কণ্ঠকে সে পরিশীলিত করে এই শব্দ প্রক্ষেপণ করে আমাদেরকে মোহিত করেছে। এবং আমরা নই, যারা শুনছেন ফেসবুক লাইভে আছে তারাও মোহিত হচ্ছে। কিসের জন্য? শুধু খালি একটি গলায়। এই মাধ্যমটি জনপ্রিয় হওয়ার কারণ কিন্তু এখানেই। আবৃত্তি কিন্তু এখন কোনো এক সময় আবৃত্তি খালি গলায় চলতো, এখন কিন্তু আমি বলি যে আবৃত্তি শিল্পের অন্যান্য মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে? আমরা যখন আবৃত্তি করি, আবৃত্তি অনুষ্ঠানে মিউজিক করি, অনেক সময় নাচ গানের আয়োজনও হয়, গানের শিল্পীরাও তো থাকেই, সাউন্ড থাকেন, অর্থাৎ শিল্পের যত মাধ্যম আছে সবগুলো মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, ব্যবহার করছে আবৃত্তি। তাহলে সবগুলো মাধ্যমের নিয়ন্ত্রণ কর্তা কিন্তু আবৃত্তি। কারণ আবৃত্তি হচ্ছে যে সে নিজের মনের যে আবেগ, যে মনের যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দিয়ে সে বলে ফেলছে, এবং ওই অন্যান্য মাধ্যম তার পেছনে পেছনে যাচ্ছে। মূল বিষয় কিন্তু যে আবৃত্তির আমার কণ্ঠ শিলন হচ্ছে, যে শব্দটাই হচ্ছে কণ্ঠের শিলন হচ্ছে, আর বাকি যে মিউজিক, বাকি যে তরঙ্গ, বাকি যে সমস্ত যন্ত্রীরা আছে তারা তার পেছনে পেছনে ঘুরছে। তো সুতরাং তারা কিন্তু সামনে নয়, তারা পেছনে, আবৃত্তি হচ্ছে সামনে। তো আমি আবৃত্তিকারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। চমৎকার হয়েছে, প্রণব তো চমৎকার করলো, বর্ষা, সবাই, বর্ষা, নাজিফা আমাদের খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু, নাজিফাও তো খুব ভালো করছে, নাজিফাকে অভিনন্দন জানাই। স্বস্তিকাও ভালো করেছে। স্বস্তিকা মাঝখানে একটু তার নেটে ডিস্টার্ব, এরকম তো হয়, নেটে ডিস্টার্ব হতেই পারে। আমরা যখন বড় মঞ্চে অনেক টাকা খরচ করে মাইক সাউন্ড নিয়ে আসি, মাঝখানে ক্যার 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 করে, ক্যার 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 করে, অথবা শুনে যায়, অথবা মাঝখানে কারেন্ট চলে গেছে। তো ওইরকম তো হতেই পারে, এটা এখানে অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিকতাই এর মধ্যেই চলছে, এর মধ্যে আমরা চলবো। আর রোটারির কথা বলছিলে, যে রোটারি একটি আন্তর্জাতিক সংগঠন, সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীর 194টি দেশে রোটারি রয়েছে। রোটারির সদস্য সব মিলে প্রায় 30 লাখ। রোটারির তিনটি মাধ্যম, প্রধানত তিনটি মাধ্যম, আরো দুইটি মাধ্যম হচ্ছে সাবসিডিয়ারি। তিনটি মাধ্যম হচ্ছে, একজন হচ্ছে রোটারিয়ান, রোটারি ক্লাব, এটি যে কেউ করতে পারে। আগে বলা হতো, অর্থাৎ যারা একটু পয়সা খরচ করবেন, অর্থাৎ পয়সা খরচের প্রশ্ন নয়, যারা সমাজে ঋদ্ধ এবং বিত্ত এবং চিত্ত রয়েছে, এবং সমাজে গুড রিপুটেশন রয়েছে, অর্থাৎ সমাজে ভালো মানুষ হিসেবে তার পরিচিতি রয়েছে, তারা রোটারি করবে। আরেকটি যেটি হচ্ছে, আমরা এখানে যারা আবৃত্তি করেছো তাদের জন্য একটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে রোটারেক্ট। রোটারেক্ট হচ্ছে কোন এক সময় 18 থেকে 30 বছর বয়সের ছেলে মেয়েদের জন্য ছিল রোটারেক্ট ক্লাব। সারা পৃথিবীতে এরকম রোটারেক্ট ক্লাব রয়েছে 1,80,000-এর মতো, এবং প্রায় 4 লক্ষ রোটারেক্ট মেম্বার রয়েছে সারা পৃথিবীতে। এখন কিন্তু আমরা গ্লোবাল যুগে আছি, সারা পৃথিবীর লোকজনের সাথে আমরা এইরকম নেটে যোগাযোগ করতে পারছি। আমরা যখন রোটারেক্ট করতাম তখনও কিন্তু আমরা মেইল আসার আগে, ইমেল সৃষ্টির আগে কিন্তু চিঠিপত্র দিয়ে যোগাযোগ হতো। পত্র মিতালি একটা শব্দ ছিল আমাদের সাথে, পত্র মিতালির নানা কাহিনী নিয়ে, এগুলো নিয়ে যদি সুযোগ পাই আরেকদিন আমি বলবো পত্র মিতালির কাহিনী। আমরা কিন্তু পত্র মিতালি করতাম, অর্থাৎ চিঠিপত্র দিতাম এবং পত্র মিতালির একটা ডিরেক্টরি ছাপা হতো, অর্থাৎ কে কে আছে তাদের মেলিং অ্যাড্রেস দিয়ে, অর্থাৎ চিঠি যায় এরকম অ্যাড্রেস দিয়ে ডিরেক্টরি হতো। ওই ডিরেক্টরিটা যদি আমি কাউকে দিতে পারতাম, হয়তো মিতুর কাছে আছে, অথবা স্বস্তিকের কাছে আছে, অথবা বর্ষার কাছে আছে, অথবা প্রণবের কাছে আছে, হ্যাঁ, বা নাজিফার কাছে আছে, তো তারা তাদের কাছে থাকলে ওই ঠিকানা, ও যাদের ঠিকানা ডিরেক্টরি আছে ওই ঠিকানা পেয়ে যেত, ওই ঠিকানায় চিঠি লিখতো, যার আবেগ যেরকম হয় সেরকম, এবং চিঠিপত্র চালাচালি হতো। আর এখন তো চিঠিপত্র না, এখন আমি দেখছি সবাইকে দেখছি ঘরে বসে
আমার ঘরে বসে আমি সবাইকে দেখছি, সবার সাথে কথাবার্তা বলছি। আমাদের যুগ পাল্টে গেছে। তো ওই সময় আমরা চিঠিপত্র দিয়ে ইন্টারন্যাশনালি যোগাযোগ করতাম। রুটারেক্ট, এটা অনেকেরই সুযোগ আছে যাদের বয়স 18 থেকে 30। ইদানিং এইবার বয়সটা একটু শিথিল করেছে, তারপরেও শিথিল করেছে, অর্থাৎ বয়স 30কে 30-এর যেই বন্ডেজ ছিল, বাইন্ডিং ছিল, ওইটা একটু উঠিয়ে দিয়েছে। তারপর শর্ত আছে, অনেক শর্ত আছে। আমি বলবো যে 18 থেকে 30-এর মধ্যে হচ্ছে রুটারেক্ট ক্লাব। রুটারেক্ট ক্লাব। আরেকটি রয়েছে ইন্টারেক্ট, রোটারির সাথে সংশ্লিষ্ট কিন্তু রোটারি, রোটারেক্ট, ইন্টারেক্ট। ইন্টারেক্টের ক্লাব হচ্ছে 14 থেকে 18। 14 থেকে 18 বছর বয়স যাদের, তারা ইন্টারেক্ট ক্লাব করতে পারে। যেমন আমার মেয়ে প্রিয়মা রায় গত বছর একটা ইন্টারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট ছিল। এখন বলা হয় আইপিপি। আইপিপি মানে, আইপিপি মানে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, মানে কেবল সদ্য অতীত। বাংলাতে যদি বলি যে সদ্য অতীত সভাপতি, ইমিডিয়েট মানে সদ্য, পাস্ট মানে অতীত, সভাপতি। তো ইন্টারেক্ট ক্লাবের কাজ কি? কাজ হচ্ছে এই, তোমরা যেমন আবৃত্তি করে মানুষকে সমাজের জন্য মানুষকে তৈরি করো, ইন্টারেক্ট ক্লাব হচ্ছে সমাজের লিডারশিপ তৈরি করার জন্য কিছু নতুন ফর্মুলা আছে, নির্ধারিত কোনো কিছু কাজকর্মের নিয়ম কানুন আছে। ওই নিয়ম কানুনের মাধ্যমে একজনকে আত্মনির্ভরশীল করার চেষ্টা করা হয় এবং সমাজ মনস্ক করার চেষ্টা করা হয়। রোটারেক্ট ক্লাবেরও ঠিক একই। রোটারেক্ট ক্লাবরাও 18 থেকে 30 একটু বয়স হয়ে যায়, তারা বুঝতে শিখে, ভালোভাবে বুঝতে শিখে, নিজেরা স্বয়ং সম্পূর্ণভাবে আত্মনির্ভরতার সাথে নিজকে প্রতিষ্ঠিত করে, ওখানে বলাই আছে নিজের অবস্থান তৈরি করে সমাজের জন্য কিছু করা, এদেরকে তৈরি করা হয়। আর রোটারি তো জানোই সমাজের কাজ করে, সারা পৃথিবীতে মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে, সমাজের মঙ্গলে কাজ করে যায়। ধন্যবাদ। আর যদি বলো যে আমি সময় থাকে তাহলে আরো কিছু বলবো। আর কি বলো মিতু? দাদা, আমরা প্রায় আপনার কাছ থেকে আসলে যত শুনছি তত ভালো লাগছে, অনেক তথ্য পেলাম। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা হয়তো আবারও কখনো বসবো। আমরা আশা করব আপনাকে এইসব বিষয় নিয়ে আবারও আলোচনায় আসার। খুব ভালো লাগছিল। আসলে আমরা জানতে চাই কিভাবে এইসব জায়গায় যাওয়া যায়, কিভাবে কি করা যায়, এগুলো সবারই জানা উচিত। দাদা, আজকের মতো আপনাকে আমাদের ছাড়তে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। ধন্যবাদ, ভালো লাগছে। ধন্যবাদ দাদা। এবারে আমরা আরেকবার যুক্ত হতে চাইবো প্রণবদার সাথে। প্রণবদা, আমরা আপনার কাছ থেকে আরো কিছু শোনার আশা করছি। দাদা, আপনাকে একটু শোনা যাচ্ছে না। এখনো শব্দ কম হচ্ছে। প্রণবদা, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি মাইক্রোফোনের শব্দটা যদি আরেকটু বাড়াতেন। আচ্ছা, আমরা প্রণবদার সাথে আরেকবার যুক্ত হব। তার আগে আমরা একবার নাজিফার কাছে যেতে চাই, যেহেতু আমরা প্রণবদাকে শুনতে পাচ্ছি না। আমরা আবার আসবো প্রণবদার কাছে। নাজিফা, তোমার মাইক্রোফোন আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। একটি ছোট্ট কবিতা আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। কি করবে তুমি?
পড়ছি জীবনানন্দ দাশের অদ্ভুত আধার এক। ঠিক আছে, শুনি। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ত সবচেয়ে বেশি আছে চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের প্রতি গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। দীপা দিদি শুনতে পাচ্ছ? ভালো লাগলো শুনে নাজিফা। আমরা প্রণবদার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, প্রণবদাকে পাচ্ছি না। একটি ইচ্ছা অপূর্ণ থেকে গেল শেষ পর্যন্ত। আমরা হয়তো আবার ওনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব পরে। আন্তরিকভাবে দুঃখিত, আমরা প্রণবদাকে যুক্ত করতে পারছি না আমাদের সঙ্গে। অবশেষে বলতে পারি আমাদের আজকের আয়োজন এখানে সমাপ্ত করতে হচ্ছে আমাদের, সময় শেষের দিকে গড়িয়ে এসেছে। সকলে সুস্থ থাকুন, যেহেতু এখন করোনার সময়, সকলে বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করুন, সেই সঙ্গে অবশ্যই হাত ভালো করে সঠিক পদ্ধতিতে হাত ধুন। এবং ভালো লাগছে, আমরা প্রণবদাকে বোধহয় যুক্ত করতে পারছি। প্রণবদা, শোনা যাচ্ছে কথা? একদম শোনা যাচ্ছে দাদা। ওকে, আপনার তাহলে আমি হ্যাঁ 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 একটা একটা শেষ কবিতাই করি, কেমন না? ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, শেষ কবিতাটির আসলে কোনো শিরোনাম পাওয়া যায়নি। এই কবিতাটি আরবি ভাষায় লেখা হয়েছিল। হ্যাঁ, এটি আরবি ভাষায় লেখা হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বঙ্গবন্ধুকে দাফনের দায়িত্ব যিনি পালন করেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর বাল্য সুহৃদ, স্থানীয় স্কুলের আরবি শিক্ষক মৌলভী শেখ আব্দুল হালিম। বঙ্গবন্ধুকে দাফন করার পরে তিনি বাসায় গিয়ে এই কবিতাটি লেখেন এবং এই কবিতাটি তিনি বঙ্গবন্ধুর কবরের পাশে মানে টাঙিয়ে রাখেন। পরবর্তীতে এটা ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। আমি এখন কবিতাটির বাংলা অনুবাদ আবৃত্তি করছি। হে মহান, যার অস্থি মজ্জা চর্বি ও মাংস এই কবরে প্রথিত, যার আলোতে সারা হিন্দুস্থান বিশেষ করে বাংলাদেশ আলোকিত হয়েছিল, আমি আমার নিজে তোমার কবরের উদ্দেশ্যে উৎসর্গ করিতেছি, যে তুমি কবরে শায়িত। আমি তোমার মধ্যে তিনটি গুণের সমাবেশ দেখেছি: ক্ষমা, দয়া ও দানশীলতা। নিশ্চয়ই তুমি জগতে বিশ্বের উৎপীড়িত এবং নিপীড়িতদের পৃষ্ঠপোষক হিসেবে জন্মগ্রহণ করেছিলে, সেই হেতু অত্যাচারীরা তোমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে তাদের বিচারের প্রার্থনা জানাই, যারা তোমাকে বিনা বিচারে হত্যা করেছে। আমরা মহান আল্লাহর নিকট তোমার আখিরাতের মঙ্গল কামনা করি। বিদায়, বিদায়, বিদায় হে মহান জাতির জনক। খুবই ভালো লাগলো দাদা, আমাদের অনুষ্ঠানের শেষ কবিতাটি আমরা অসাধারণ করে শেষ করতে পারছি। ভালো লাগছে, যেহেতু আমাদের এই মাসেই জাতির পিতাকে আমরা হারিয়েছি, আমাদের জাতির পিতাকে স্মরণ করতে পারছি আমরা এই কবিতার মাধ্যমে, সেটি যেই জাতিরই হোক না কেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
আমরা শেষ করতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠান। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাসার বাইরে যেতে অবশ্যই মাস্ক পরিধান করুন এবং সঠিক পদ্ধতিতে হাত ধুয়ে নিজেকে জীবাণুমুক্ত করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।